আচ্ছা, তো ফাইনালি আমরা একটু খেয়াল করেন, আমরা স্টুডেন্ট নামে একটা টেবিল তৈরি করতে পারতেছিলাম, তাই না? একটু খেয়াল করেন প্লিজ, হ্যাঁ, সবাই পাশাপাশি কথা বলেন না। আমাদের টিটি লারাবেল 04 এই ডেটাবেসটা সিলেক্ট করার পর এখানে টেবিল দেখতে পাচ্ছি 4টা। আপনাদের কি 4টা আসছে? হ্যাঁ, 4টা আসছে না? আচ্ছা, এর মধ্যে কেন আসছে না? .env ফাইলের মধ্যে কোন দুটো আসছে? আপনি কি ওই যে আমরা পরে কাজ করছিলাম ওগুলো করছিলেন? আচ্ছা দেখেন 4টা আসবে। হ্যাঁ, মাইগ্রেশন আর ইউজার্স আসছে, আপনি বাকি কাজগুলো করেন নাই। আচ্ছা দেখেন, আমি যাদের আসে নাই তাদেরটা একটু পরে দেখিয়ে দিচ্ছি, যাদের আসছে তারা একটু দেখেন। 4টা টেবিল এখানে আমরা দেখতে পাচ্ছি। এখান থেকে আমাদের স্টুডেন্টস টেবিল নিয়ে কাজ করব, তাই না? তো স্টুডেন্ট টেবিলে ক্লিক করেন, এরপরে স্ট্রাকচারে যান, যে দেখেন যেভাবে আমরা ইনস্ট্রাকশন সেট করে আসছিলাম সেভাবে এখানে আউটপুট দেখাচ্ছে কিনা। আইডি ইন্টিজার বলা ছিল 10, স্টুডেন্ট নেম ভার্কার 100, ফোন নাম্বার ভার্কার 30, ক্রিয়েটেড অ্যাট, আপডেটেড অ্যাট, টাইম স্ট্যাম্প। এই দুইটা ফিল্ড জেনারেট করছে কোন ফাংশন বলেন তো? টাইম স্ট্যাম্প। এক্সেলেন্ট। আর স্টুডেন্ট নেম এবং ফোন নাম্বার এটা কিন্তু আমরা ম্যানুয়ালি দিয়ে দিয়েছিলাম ওখানে, তাই না? এবং দুটার টাইপটা স্ট্রিং দেওয়ার কারণে, আমরা স্ট্রিং মেথড ইউজ করার কারণে এখানে কি আসছে? ভার্কার। ঠিক আছে, আর ওর লেন্থটা বলে দিয়েছিলাম পাশে, এভাবে কিন্তু আলহামদুলিল্লাহ চলে আসছে। এক্সিলেন্ট। সো এখন আমাদের টার্গেট হচ্ছে যে ডাটাগুলো যে ফর্ম থেকে আসবে সেই ফর্মটাও রেডি, এবং যেখানে ডাটাগুলো সেভ করবো সে জায়গাটাও রেডি। এখন কিছু ইনস্ট্রাকশন সেট করতে হবে যার মাধ্যমে এই পিএসপির ফাইল থেকে ডাটাগুলো ডাটাবেস সার্ভারে চলে আসবে। তো তার জন্য আমাদের যে কাজ করতে হবে, তাহলে এই এলআইএস এর জন্য কোন ভিউটা লোড হচ্ছিল সেই ভিউয়ে যান। আমি যদি আমার মেশিনে দেখি, ওই এলআইএস এর জন্য স্টুডেন্ট ফোল্ডার থেকে add.blade.php ফাইলটা লোড হচ্ছিল, তাই না? সো এখানে যেটা করতে হবে, সাবমিট এর ইনপুটের টাইপ বাটন, এবং এটা ফর্মের মধ্যে আছে, তাই না? সো অ্যাকশনে কাজ করতে হবে না? অ্যাকশনে আসেন, ডাবল কার্লি লিখে ইউআরএল এর মধ্যে আমরা লিখে দিব নিউ স্টুডেন্ট। কারণ সাবমিট বাটনে ক্লিক করলে অ্যাকশনটা তো মানে পরবর্তী কাজটা তো এখান থেকেই হবে, তাই না? সাবমিট বাটনে ক্লিক হওয়া মানে কি? একটা রিকোয়েস্ট সাবমিট হওয়া। যখন রিকোয়েস্ট সাবমিট হচ্ছে তার জন্য আমাকে প্রথম কাজ করতে হবে কি? এলাইস। সো এলাইসটা এই রিকোয়েস্টের এগেইনস্টে শুরু হবে কোথা থেকে? অ্যাকশন থেকে, ফর্মের। এই জন্য এখানে ভাই বলে দিলাম, ঠিক আছে? হয়েছে না? আচ্ছা, আপনার টেবিল হয়েছে? টেবিল হয়েছিল? আচ্ছা, এক্সিলেন্ট। সো এখন এই এলাইসটার জন্য কোন কন্ট্রোলারে কোন ফাংশন লোড হবে সেটা ডিফাইন করব কোথায়? কোথায় করতে হয় যেন? হ্যাঁ, ওইটা পাবো কোথায়? রাউটসে গিয়ে এখানে এসে এটা একটা কি পোস্ট রিকোয়েস্ট না গেট? পোস্ট, কারণ এটা ফর্মের মধ্যে থেকে আসছে। সো গেটের পরিবর্তে এখানে লিখতে হবে পোস্ট। আর এখানে আমরা দিলাম ওয়েলকাম কন্ট্রোলারের, আমরা হ্যাঁ মেথডের নামটা চেঞ্জ করে দিতে হবে। আমরা দিয়েছি সেভ স্টুডেন্ট। মেথডের নামটা চেঞ্জ করে দেন। ওকে, চার্জ হচ্ছিলাম। এবার এই সেভ স্টুডেন্ট মেথডের ডেফিনেশন দেওয়ার জন্য কোন ক্লাসে যাব? ওয়েলকাম কন্ট্রোলার। ওয়েলকাম কন্ট্রোলারে আসেন, ইউআরএল হচ্ছে নিউ স্টুডেন্ট।
আরেকটা ফাংশন আছে সেভ স্টুডেন্ট। এবার সেভ স্টুডেন্টে যাওয়ার পর ওয়েলকাম কন্ট্রোলারে যাচ্ছি। ওয়েলকাম কন্ট্রোলারে এসে আমরা একটা মেথড লিখব, পাবলিক ফাংশন সেভ স্টুডেন্ট। ঠিক আছে বিপ্লব, ইনস্ট্রাকশনগুলো লেখেন। আমি আপনার ডেটাবেস কেন কাজ করতেছি না একটু পরে দেখার চেষ্টা করতেছি, দাঁড়ান। তো এখানে এসে এখন এই ফাংশনটা কি নিয়ে কাজ করবে বলেন তো? ডাটাবেজের ফরম্যাট ডাটাগুলো নিয়ে কাজ করবে না? সো ফরম্যাট ডাটাগুলো রিকোয়েস্ট করার জন্য কোন লাইব্রেরি আমরা ইউজ করব? রিকোয়েস্ট। সো তার একটা অবজেক্ট তৈরি করে নিচ্ছি। হ্যাঁ 8টা লাইব্রেরির ক্লাসের প্রথম অক্ষর বড় হাতে লিখতে হবে। হ্যাঁ একটা গন্ডগোল লাগবে। তো এখানে এসে মেথডের মধ্যে এসে জাস্ট আমি বলে দিলাম রিটার্ন। সো রিকোয়েস্ট ক্লাসের যে অল মেথড আছে খেয়াল করেন, রিকোয়েস্ট ক্লাসের মেথডের নাম কি? মেথডের নাম হচ্ছে কি অল। কি রিটার্ন করবে বলেন তো? এটা কিসের মধ্যে কাজ করবে? ইকো প্রি প্রিন্টার করছেন না আগে? ফর্ম থেকে যখন ডাটাগুলো আসছে ডেটাবেজে দেওয়ার আগে দেখে নিছেন না? ওই প্রিন্টারের কাজটা এটা করে, রিটার্ন রিকোয়েস্ট অল। আমি সবগুলো দেখতে যাচ্ছি আর কি। তো সেভ করে ব্রাউজারে যাব। ব্রাউজারে যে সাবমিট করেন কিছু ডাটা দিয়ে দেখেন একটা এরর খাবেন। এররটা আসে কিনা বলেন? হ্যাঁ আপনি ফর্মে যান, ফর্মে যেয়ে কিছু একটা এরর আসবে, মেথড নট অ্যালাউ। তার মানে কি আপনি পোস্ট দেন নাই, গেট দিছেন। রাউটসে যান, দেখেন টোকেন মিসম্যাচ। ইয়েস এটা ঠিক আছে। কি বলেন? এবার আমি ব্রাউজারে যাচ্ছি, রিলোড দিচ্ছি। এখানে একটা স্টুডেন্ট নেম দিলাম, নেম, ফোন নাম্বারের মধ্যে একটা ফোন নাম্বার দিলাম, সাবমিটে ক্লিক করলাম। দেখেন দেখাচ্ছে টোকেন মিসম্যাচ এক্সেপশন। ঠিক আছে, টোকেন মিসম্যাচ এক্সেপশন আসছে না সবার? এটা এর কারণ কি? আমরা বলছিলাম যে ল্যারাভেল ফ্রেমওয়ার্কের মধ্যে যখন আমরা কাজ করব তখন এই ফর্ম থেকে ডাটা নেওয়ার জন্য তারা একটা সিকিউরিটি কি চায়। সেই সিকিউরিটি কিটা আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে ফর্মের ডাটাগুলো হ্যান্ডেল করার জন্য ফর্মে একটা মেথডই আছে। সেই মেথডটা আমরা একটা লাইব্রেরি আছে, সেই ফর্ম লাইব্রেরিটি ইউজ করে আমরা কাজটা করতে পারি। সেটা ইউজ করে বেসিক্যালি আমরা কাজটা করব। বাট সেটা ছাড়াও আমরা একটা সিম্পল একটা মেথড কল করেও সেটা পারি। তার নাম কি? CSRF আন্ডারস্কোর ফিল্ড। সো ফর্মের মধ্যে কোনো একটা জায়গায় আপনি এই মেথডটা কল করে দেন ডাবল কার্লির মধ্যে। এবার দেখেন কি দেখায়। এইটা হচ্ছে যেটা ব্রাউজারে আসবে, ব্রাউজারের অ্যাড্রেস বারে যেটা আসবে, এবং এটা ধরেই তো আমাকে web.php তে কাজ করতে হবে, তাই না? রাউট ওটার জন্য ছিল অ্যাড স্টুডেন্ট। হ্যাঁ অ্যাড স্টুডেন্ট দিলে ফর্মটা আসবে, আর সাবমিট বাটনে ক্লিক করলে এইটা জেনারেট হবে ইউআরএল এ ফর্মের মধ্যে। আপনি ফর্মের অ্যাকশন এটা লেখেন ভাই, লিখছেন?
ইনপুটের টাইপটা কি সাবমিট? এবার যদি ব্রাউজারে যাই, আবার পিছনে যান, পিছনে যে অ্যাড স্টুডেন্ট রিলোড দেন, ওকে, কল টু আনডিফাইন্ড ফাংশন CSRF আন্ডারস্কোর ফিল্ড, FIELD, ফিল্ড বানানো হয় না, এক্সিলেন্ট। সো এবার রিলোড দেই, এবার দেখেন আসছে ফর্মটা। সেখানে আমি একটা নেম লিখলাম, এখানে একটা ফোন নাম্বার দিলাম, সাবমিটে ক্লিক করি, দেখেন এই টোকেনটাও আসতেছে, স্টুডেন্ট নেমের মধ্যে যে ভ্যালুটা দিয়েছিলাম সেটা আসছে, ফোন নাম্বারের মধ্যে যে ভ্যালুটা দেওয়া হচ্ছিল সেটা আসছে, আর বাটনের ভ্যালু কি? সাবমিট। এরকম কি আসে? দেবাব্রত সরকার সাহা, The page you are looking for would not be found. আসে নাই? গুড। ফর্ম আসে, অ্যাড স্টুডেন্টে ক্লিক করলে এরকম ফর্ম আসে, অ্যাড স্টুডেন্টে ক্লিক করলে এরকম ফর্ম আসে না? বহুত পিছনে আছেন আপনি। আচ্ছা ঠিক আছে না, এগিয়ে যাচ্ছি নাকি? আচ্ছা দেখেন, তাহলে এখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, আমরা কিন্তু ফর্মের ডাটাগুলা কোথায় নিয়ে আসতে পারতেছিলাম? এই ওয়েলকাম কন্ট্রোলারের সেভ স্টুডেন্ট এই ফাংশনের মধ্যে, তাই না? এবার এখানে এসে খেয়াল করেন, এখানে আমরা রিটার্ন রিকোয়েস্ট দিয়ে দেখলাম যে কিভাবে সেগুলোকে ঠিকঠাক মতো আসতেছে কিনা দেখলাম, এক্সিলেন্ট আসতেছে। এখন আমরা কি করব? তো স্টুডেন্ট ক্লাসের মানে স্টুডেন্ট যে ডেটাবেসটা আছে আমাদের, স্টুডেন্ট যে টেবিলটা আছে, টেবিলটা জন্য আমরা কি একটা মডেল তৈরি করছিলাম না? স্টুডেন্ট টেবিলের জন্য ওই যে মাইগ্রেশন ফাইল তৈরি করলাম, মডেলের নাম কি ছিল বলেন তো? স্টুডেন্ট। হ্যাঁ, তাহলে আমাকে যেটা করতে হবে, আমরা কোয়েরি বিল্ডার এবং ইলেকুয়েন্ট প্রসেস দুইভাবেই দেখবো আর কি। হ্যাঁ, সো আপনি যদি কোনো টেবিলের কাজ মডেল ইউজ করে করেন, তাহলে যে প্রসেসে আমরা কাজটা করব ডেটাবেসের সাথে কাজ করার জন্য, এই প্রসেসের নাম হচ্ছে ইলেকুয়েন্ট ORM। ORM মিনিংস কি? অবজেক্ট রিলেশনশিপ মডেল। ল্যারাভেলে ডেটাবেসের সাথে কাজ করার জন্য দুইটা লাইব্রেরি আছে, একটা হচ্ছে ইলেকুয়েন্ট ORM আর একটা হচ্ছে কোয়েরি বিল্ডার DB। সো দুইটার দুই ধরনের বেনিফিট আছে, দুইটাই ভালো। আমরা সিমুলটেনিয়াসলি দুটো ইউজ করব, যার কাছ থেকে যতটুকু ভালো বেনিফিট নেওয়া যায়। ছোট ছোট কোয়েরির জন্য ইলেকুয়েন্ট ভালো, জয়েন্ট কোয়েরি, বড় বড় কোয়েরির জন্য কোয়েরি বিল্ডার ভালো, তখন আবার ইলেকুয়েন্ট ORM দেওয়া হবে না। কথা কি শুনতেছেন? তাহলে আপনাকে কোশ্চেন করতে পারে যে ল্যারাভেলে ডেটাবেসের সাথে কাজ করার জন্য কোন লাইব্রেরি কি আছে? কয়টা আছে? কি কি? ইলেকুয়েন্ট ORM আর একটা আছে কোয়েরি বিল্ডার, এই দুইটা লাইব্রেরি আছে। তো বলবে কোন লাইব্রেরিটা ভালো? দুটোই ভালো। কোয়েরির জন্য ORM, বড় কাজের জন্য DB। এগুলো কোথায় লেখা আছে? laravel.com এ। ঠিক আছে, ওটা পড়লেই দেখবেন। আচ্ছা, নাও তাহলে এখন আমরা চলেন প্রথমে ইলেকুয়েন্ট আগে দেখি, তারপর দেখব কোয়েরি বিল্ডার দিয়েও দেখব। সো এখানে আপনি যে লাইব্রেরিটা ইউজ করেন, ইলেকুয়েন্ট ORM অথবা আপনার ওই কোয়েরি বিল্ডার, আপনাকে প্রথমে কি করতে হবে? আগে লোড দিয়ে নিতে হবে, ইউজ করে নিতে হবে। আমরা মনে করেন এই যে ফাংশনগুলোর মধ্যে যদি কোনো নতুন করে কোনো ফাংশন ইউজ করতে চায় এবং সেই ফাংশনটা যদি ভিন্ন কোনো ক্লাসের হয়, তাহলে সেই ক্লাসটাকে আগে এখানে কি করতে হবে? ইউজ করে নিতে হবে। ঠিক আছে, তো আমরা যে ক্লাসটা এখন ইউজ করবো সেটা হচ্ছে ইলেকুয়েন্ট ORM, আর তার জন্য আমাদের এই যে মডেল ক্লাস কোনটা তৈরি করছিলাম? স্টুডেন্ট না? তাহলে এখানে ইউজ করে নিচ্ছি স্টুডেন্টকে। স্টুডেন্ট বানানটা আমি ভুল লিখছিলাম, না ST বানান কি ঠিক আছে? হ্যাঁ, এটা কাজে লাগবে না, রাইট। আমি এখানে ক্লাসের নামটা ভুল তৈরি করছিলাম। ঠিক আছে, এক্সিলেন্ট। হ্যাঁ, আমি প্রথমে এটাকে রিকোয়ার করে নিলাম। হ্যাঁ, এরপরে দেখেন এখানে এসে মেথডের মধ্যে এসে ওই স্টুডেন্ট ক্লাসটাকে আমি কিভাবে ইউজ করব দেখেন। আমি যদি এভাবে বলি যে $,
কি করলাম এই জায়গাটা একটু খেয়াল করেন। কার অবজেক্ট তৈরি করলাম? স্টুডেন্ট ক্লাসটাকে উপরে রিকোয়ার করে নেওয়া হয়েছে, ইউজ করে নেওয়া হয়েছে, তার অবজেক্ট তৈরি করলাম। অবজেক্ট তৈরি করার পর এবার আমরা যে কাজটা করব, হ্যাঁ হ্যাঁ স্পেস আছে, স্পেস আছে। এখন এখানে একটা জিনিস খেয়াল করেন, এই জায়গাটাই আমার কাছে খুব ভালো লাগে আসলে। সেটা হচ্ছে যে স্টুডেন্ট ক্লাসটা কাজ করবে কার সাথে বলেন তো? এই স্টুডেন্ট ক্লাসটা কাজ করবে মানে এর সাথে সম্পর্ক কার? স্টুডেন্ট ক্লাসটা অ্যাকচুয়ালি কি? এটা কি কন্ট্রোলার ক্লাস না মডেল ক্লাস? মডেল ক্লাস। তো এই ক্লাসটা তৈরি করছি কার জন্য? কোন টেবিলের জন্য? স্টুডেন্টস টেবিলের জন্য, তাই না? তাহলে স্টুডেন্ট ক্লাসটা কাজ করবে হচ্ছে স্টুডেন্টস টেবিলের সাথে, এই মডেল ক্লাসটা কাজ করবে ওই টেবিলের সাথে। এখন একটা ক্লাসের মধ্যে কি থাকে? আমার কথা খেয়াল করেন, ক্লাসের মধ্যে কি থাকে বলেন তো? প্রপার্টি এবং মেথড। ক্লাসের মধ্যে থাকে কি? নাম্বার অফ প্রপার্টিজ এবং নাম্বার অফ মেথডস। এটাকে কেউ কেউ ওভাবেও বলে নাম্বার অফ অ্যাট্রিবিউটস আর নাম্বার অফ বিহেভিয়ার্স, তাই না? অ্যাট্রিবিউটস ইজ ইকুইভ্যালেন্ট কি? অ্যাট্রিবিউটস, প্রপার্টি, ভেরিয়েবল একই জিনিস। বিহেভিয়ার, মেথড, ফাংশন একই জিনিস। আচ্ছা, একই জিনিসের তিন নাম। তো ঘাবড়ে যাওয়া যাবে না যদি কখনো কেউ বলে যে ক্লাসের মধ্যে থাকে নাম্বার অফ অ্যাট্রিবিউটস এন্ড বিহেভিয়ার, তখন কিন্তু ঘাবড়ে যায় না যে হ্যাঁ এগুলো কি করে। সো ক্লাসের মধ্যে থাকে কি? নাম্বার অফ মেথডস এন্ড প্রপার্টিজ। তাহলে এখন আমার কথা হচ্ছে এই স্টুডেন্ট ক্লাসের মধ্যে প্রপার্টিগুলো কি, বা এই স্টুডেন্ট ক্লাসের মেথডগুলো কি, বা আদৌ আছে কিনা, বা থাকলে কি সেটা। আমরা এখানে যে ক্লাসটা ইউজ করলাম, এই ক্লাসের অবজেক্ট তৈরি করলাম, এই ক্লাসের মধ্যে কিছু আছে? দেখেন তো, কিচ্ছু নাই। কিন্তু কিছু আছে? নাই। হ্যাঁ আছে। এই ক্লাসটা এক্সটেন্ড করতেছে কাকে? এটা হচ্ছে প্যারেন্ট। হ্যাঁ, এই মডেল ক্লাসের মধ্যে যা দেওয়া সব আছে। এখন এখানে একটা জিনিস খেয়াল করেন, যে মডেল ক্লাসটা যে টেবিলের সাথে কাজ করবে, যে মডেল ক্লাসটা যে টেবিলের সাথে কাজ করবে, টেবিলের কলামের যে নামগুলা, সেই নামগুলাই হবে মডেল ক্লাসের অ্যাট্রিবিউট। বুঝতে পারছেন বিষয়টা? টেবিলের যে কলামগুলো আছে না, সেই কলামগুলোই কি হবে? মডেলের অ্যাট্রিবিউট হবে। তাহলে এই মডেলের যে একটা অ্যাট্রিবিউটের নাম বলেন তো? আইডি। হ্যাঁ ডেফিনেটলি আইডি, আইডি নেম। হ্যাঁ, বিষয়টা খেয়াল করছেন? মনে থাকবে যে আপনি যে যখন যে মডেলটা যে ক্লাসের সাথে কাজ করবে, সরি যে টেবিলের সাথে কাজ করবে, যে মডেল ক্লাসটা, হ্যাঁ যে মডেল ক্লাসটা যে টেবিলের সাথে কাজ করবে, ওই টেবিলের যে কলামের নাম, সেই কলামের নামগুলোই কি হবে? মডেল ক্লাসের অ্যাট্রিবিউট। এবার বিহেভিয়ার কি হবে? বিহেভিয়ার গুলো সাধারণত দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে অ্যাক্সেসর আর একটা হচ্ছে মিউটেটরস। অ্যাক্সেসর এবং মিউটেটরস কি সেটা একটু বলবো পরবর্তীতে। মনে করেন একটা হচ্ছে সেট অ্যাট্রিবিউট আর একটা হচ্ছে গেট অ্যাট্রিবিউট। যখন আপনি কোন একটা ফর্মের ডাটাবেজে নিবেন, ডাটাবেজে নেওয়ার আগে আপনি চাইলে তার বিহেভিয়ারটাকে চেঞ্জ করে নিতে পারেন। কিরকম? যেমন মনে করেন স্টুডেন্ট নেম দিচ্ছে, এখানে আপনি চাচ্ছেন নেমের প্রথম অক্ষরটা বড় হবে, নেমের প্রথম অক্ষরটা বড় হবে, কিন্তু আপনি যে রেজিস্ট্রেশন ফর্মটা করে রাখছেন, এখানে সবাই কি বড় হাতের নেম দিবে? অবশ্যই না। আমার আপনার মতো যারা ভদ্রলোক আছে তারা ইচ্ছে করে ছোট এন দিবে। বলছে তুমি বড় এন দিতে বললা কেন? আমি ইচ্ছে করে এবার ছোট এন দিব। বুঝেন না বিষয়টা? আচ্ছা, তাহলে এখন আমরা কি করব? আমাদের দরকার হচ্ছে বড় হাতের এন। সেক্ষেত্রে যেটা করতে হবে, ওই ডাটার যে বিহেভিয়ার প্রথম অক্ষরটা বড় হাতের হবে, সেটা আমরা করতে পারি। এটাকে বলা হচ্ছে অ্যাক্সেসর্স। আমি দেখাবো দুইটা এক্সাম্পল ছোট্ট, ঠিক আছে? অ্যাক্সেসর্স এবং মিউটেটরস, বাট এখন না, এটা তো আমরা রাফ করতেছি। যখন দেখবেন যে ক্যাটাগরি তৈরি করব, ম্যানুফ্যাকচারার তৈরি করব, প্রোডাক্ট তৈরি করব, তখন আমি দেখাবো যে না, ফর্মের ডাটাগুলো ডাটাবেজে নেওয়ার আগে আমি চাইলে এই ইলেকট্রনিক প্রসেসেই ফরম্যাট করে নিয়ে আসতে পারি। অনেক মজার বিষয়টা আর কি। আমি জানি না আপনারা শুনতেছেন কিনা আমার কথা। এখান থেকে আমরা দুইটা ফাংশন আছে, সেট অ্যাট্রিবিউট এবং গেট অ্যাট্রিবিউট। একটাকে বলে অ্যাক্সেসর আর একটাকে বলে মিউটেটরস। এই টার্মগুলো একটু মাথায় রাখতে হবে, কারণ যখন আপনারা জুনিয়র ডেভেলপার হিসেবে, জুনিয়র ল্যারাভেল ডেভেলপার হিসেবে কোনো কোম্পানিতে জব করবেন, সিনিয়র ডেভেলপাররা কিন্তু এগুলো বলবে যে আপনি এখানে একটা সেট অ্যাট্রিবিউট বসায় নিয়ে আসেন, এখানে একটা গেট অ্যাট্রিবিউট করেন।
তখন কিন্তু আপনাকে জিনিসগুলো এক সেকেন্ড রাজ ধানমন্ডি কলাবাগান তালাটেনি, যখন কোন একটা ক্লাস তৈরি করা হচ্ছে সেই ক্লাসের মধ্যে অবশ্যই ডেফিনেটলি কি থাকবে, প্রপার্টিজ থাকবে, মেথড থাকবে। তাহলে আমরা যখন একটা মডেল ক্লাস তৈরি করতেছি এর প্রপার্টি কই, মেথড কই, এখানে তো কিছুই নাই যে না থাকবে না, এটা সিস্টেম কনফিগার করে নিচ্ছে ওভাবেই, মানে অবজেক্ট রিলেশনশিপ মডেল ক্লাসের মধ্যে করা আছে আর কি। আপনারা যদি কেউ খুব বেশি আগ্রহী হন এই মডেল ক্লাসের মধ্যে ঢুকবেন, ঢুকে দেখবেন এগুলো। যদি আপনার এই কাজের প্রতি ভালোবাসা থাকে তাহলে আপনি অবশ্যই ঢুকে দেখবেন। সো নাও যেটা বলতে চাচ্ছিলাম, তাহলে এই যে ক্লাসের আমি একটা অবজেক্ট তৈরি করলাম, তাহলে এই অবজেক্ট ধরে আমি একটা প্রপার্টির নাম বলেন তো যেটা অ্যাক্সেস করতে পারবো। আমি যদি এখানে বলি যে লাইক স্টুডেন্ট নেম ইজ ইকুয়াল টু, এখন সেখানে কি করলাম দেখেন, এই লাইনটা আমাকে একটু বলেন দেখেন কি, এটা কি, এটা কি টেবিলের না ফর্মের? টেবিলের ফিল্ডের নাম, ঠিক আছে। কথার মধ্যে কনফিডেন্স কম থাকলো এটাই সত্যি। আর এটা কিসের নাম? ডাটাবেজের। দুইটা দুই জিনিস, ডাটাগুলো আসবে ফর্ম থেকে যাবে টেবিলে, ফর্মের টেবিল তো হতে পারে না, ঠিক আছে। তাহলে হয় ফর্মের হবে না হলে টেবিলের হবে। এটা কোথা থেকে আসছে? এটা ফর্ম থেকে। একদম দেখেন আপনাদের কিন্তু কনফিডেন্স দিয়ে বলা উচিত এটা কোন ক্লাসের অবজেক্ট? রিকোয়েস্ট ক্লাস কাজ করে কাকে নিয়ে? ফর্ম নিয়ে। তাহলে এটা কোথা থেকে? রিকোয়েস্ট ক্লাসের বিষয়টা খেয়াল করে দেখছেন যে রিকোয়েস্ট ক্লাসেরও প্রপার্টি গুলো কি হয়ে যাচ্ছে, ইনপুট ফিল্ডের নেম গুলো কি হয়ে যাচ্ছে রিকোয়েস্ট ক্লাসের প্রপার্টি। আমি আপনারা কিভাবে চিন্তা করতেছেন আমি বিষয়টা আসলে বুঝতে পারতেছি না আর কি, ঠিক আছে। যে আরো একবার না আরো 50 বার বলবো, সমস্যা নাই। দুইটা ক্লাস, একটা হচ্ছে রিকোয়েস্ট আর একটা হচ্ছে স্টুডেন্ট। কোন ক্লাসটা কাজ করতেছে কাকে নিয়ে বলেন? আপনার কাজ কি? আপনার কাজ হচ্ছে ফর্ম থেকে ডাটাটা যাবে ডাটাবেজের মধ্যে, তাই না? তো ডাটাবেজের সাথে কাজ করতেছে কোন ক্লাস? রিকোয়েস্ট, তাই না? আমি তো গন্ডগোল লাগাবোই। আমাকে তো বোঝা লাগবে যে আপনি ঘুমাচ্ছেন কেন। ওকে, সো রিকোয়েস্ট ক্লাস কাজ করতেছে হচ্ছে ফর্মের সাথে, আর স্টুডেন্ট ক্লাস হচ্ছে কি টেবিলের সাথে। তাহলে এই ক্লাসের রিকোয়েস্ট ক্লাসের প্রপার্টি গুলো কি হবে? ওই ফর্মের ইনপুট ফিল্ডের নাম, আর এটা হচ্ছে কি টেবিলের কলামের নাম। তাহলে অ্যাকচুয়ালি বিষয়টা এটা কি একটা অপারেটর না? এই অপারেটর, এটা কি ধরনের অপারেটর বলেন? কতবার বলেছিলাম অপারেটর পড়ার সময় ভালো করে প্র্যাকটিস করেন নাই। এটা কি অপারেটর বলেন? আপনার কথার মধ্যে কনফিডেন্স থাকা লাগবে। ইউনারি অপারেটর, ওটা নিয়ে ছয়তলায় যান কেউ। এটা বাইনারি অপারেটর। আপনাদের কথার মধ্যে দুর্বল নাই, মানে কি বলে এটাকে, কনফিডেন্স নাই। আচ্ছা অ্যাটেনশন প্লিজ। হ্যাঁ, এটা হচ্ছে একটা অ্যাসাইনমেন্ট অপারেটর। অ্যাসাইনমেন্ট অপারেটরের কাজ কি? রাইট সাইডের ভ্যালুটাকে লেফটে অ্যাসাইন করে। তাহলে আলটিমেটলি হচ্ছেটা কি এখানে বলেন তো? তাই না? এরকম হচ্ছে না বিষয়টা? মানে এই ফ্লোটা ধরতে পারছেন তো? তাহলে আর কিছু লাগবে না। এখন আমি এরপরে কি লিখবো? রিকোয়েস্ট, এখানে কি আসবে? And that's all. এবার বলেন, কোডিং অনেক কঠিন তাই না?
ভিতরে তাহলে তো এটাই সহজ। না, কোয়েরি বিল্ডারও অনেক সহজ, ঠিক আছে, সবই সহজ, কোনো কিছু, প্লেন চালানো সহজ। সবচেয়ে কঠিন কাজ হচ্ছে 3 চাকার গাড়ি চালানো। কেউ কখনো রিক্সা অথবা ভ্যান অথবা সিএনজি চালাইছেন? জি স্যার, ডান দিকে স্যার, শুধু ডান দিকে। সবচেয়ে কঠিন হচ্ছে 3 চাকার গাড়ি চালানো। স্যার নৌকা চালাইছে কেন? নৌকা চালান স্যার, নৌকা কে চালাইছে? নৌকা তো আমি সেদিনও চালাইলাম। স্যার না, পুলিশ আমরা স্যার পুলিশ যাব। নৌকা চালাচ্ছি কত চাকার নৌকা 10 মিনিট। আচ্ছা, একটু খেয়াল করেন, আমরা একটু ইনপুট ফিল্ডের নামগুলো দেখে আসি। স্টুডেন্ট নেম, ফোন নাম্বার, এখানে কি লেখা হয়েছে? স্টুডেন্ট নেম, ফোন নাম্বার। আচ্ছা, এক্সিলেন্ট। সেভটা কি স্যার? সো সেভটা হচ্ছে কি একটা মেথড, সেভ হচ্ছে একটা মেথড। তো নাও এবার আমরা রিটার্ন করলাম সাকসেস। তাহলে কি হচ্ছে, যখন এই ফাংশনটা কল হবে সে ওই মডেলের একটা ইনস্ট্যান্স তৈরি করবে, ইনস্ট্যান্স তৈরি করে দেন ডাটাগুলো নিবে, এই রিকোয়েস্ট থেকে স্টুডেন্ট নেমটাকে নিয়ে টেবিলের স্টুডেন্ট নেমের মধ্যে রাখবে, সেম ভাবে বাকি ফিল্ডগুলো রেখে তারপরে কি করবে? সেভ করবে, এরপর রিটার্ন করবে সাকসেস। আমরা সেভ করে যদি ব্রাউজারে যাই এবং রিলোড দেই, দেখি কিছু হয় কিনা। এখানে দিলাম নেম, এখানে দিলাম যে একটা হাবিজাবি, সাবমিটে ক্লিক করলাম, আমার দেখাচ্ছে আমাদের নিউ স্টুডেন্ট আছে, আমরা যাই না কি সাবমিটে কি করব? নিউ স্টুডেন্ট। সাবমিটে ক্লিক করলে স্যার নিউ স্টুডেন্ট আসছে স্যার। নিউ স্টুডেন্টের জন্য কিছু করা হয় নাই? এই যে করা হয়েছে তো সেভ স্টুডেন্ট ডেফিনেটলি। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, জাস্ট এ মিনিট। বেসিক্যালি ব্যাড মেথড এক্সেপশন মেথড সেভ ডাজ নট এক্সিস্ট। ওপস, এখানে রিকোয়েস্ট কেন হবে? এখানে কি হবে? স্টুডেন্ট হবে। তাই তো বলি, রিকোয়েস্টটা কোন ক্লাসের অবজেক্ট? রিকোয়েস্ট ক্লাসের। আর স্টুডেন্ট, আমার মডেলের অবজেক্ট কোনটা? স্টুডেন্ট। তাহলে এখানে কি হবে? হ্যাঁ, সেটাই আর কি। দেখছেন, দেখ, ধন্যবাদ। এখানে স্টুডেন্ট হবে না? হ্যাঁ, ভেরি ব্যাড। ওকে, সো নাও এবার যে দেখেন ফাইনালি কাজটা হয় কিনা। হ্যাঁ, নেম দিলাম, এখানে একটা ফোন নাম্বার দিলাম, সাবমিটে ক্লিক করলাম। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, বেস্ট অফ লাক। সাকসেস আসছে কারো? আমি ছাড়া? একজন, দুইজন। কাজ করতেছেন, আসছে স্যার, কোড করতেছেন, আসছে স্যার। আচ্ছা, দেখেন আসবে। সো এবার আমি আপনাদের সমস্যাগুলো দেখি। অ্যাড স্টুডেন্টে যাচ্ছি, স্টুডেন্টের নেম বললাম সুমন খান, ফোন নাম্বার বললাম 01715141213। ওকে, এবার আমি সাবমিটে ক্লিক করলাম। দেখেন আমি ফর্মে আছি না, এবং ডেটাবেসে যদি যাই, ব্রাউজ করি, আমি দেখতে পাচ্ছি দুটো রো কিন্তু চলে আসছে। এখানে একটা জিনিস খেয়াল করেন, ক্রিয়েটেড অ্যাড এবং আপডেটেড অ্যাড, এখানে কিন্তু ভ্যালু চলে আসছে, তাই না? আপনি যখন ইলেকট্রনিক প্রসেসে ডাটাগুলো ডেটাবেসে নেবেন, তখন এইভাবে নিলে জিনিসটা একটু সুন্দর হয় আর কি। হ্যাঁ, কি বুঝি নেই? রিডিরেক্ট সাজেশন দিবে তো, আপনি সাজেশন দেখে থেকে কাজ করবেন। ফর্মে আসছে সেভ করার পর? বিপ্লব ফর্মে আসে? আচ্ছা, এক্সিলেন্ট। হ্যাঁ, এখন যদি ইউজার ইউজ করে ডিরেক্টলি চলে আসলো, বাট আমরা একটা যদি সাকসেস নোটিশ দিতে মেসেজ দিবেন। মেসেজ যে নিচে হ্যাঁ, সাবমিট বাটনের নিচে যে সাবমিট হয়ে গেল একবার, যে সাকসেস। হ্যাঁ দিব, সমস্যা কি? ওটাও অনেকভাবে দেওয়া যায়। সবচেয়ে সহজ এবং সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে উইথ করে দেওয়া। হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি সেশনে কাজ করে। সেশন ল্যারাভেলের সেশনটা বিভিন্ন ভাবে আপনি কাজ করতে পারেন, ঠিক আছে? আমরা যদি সেশনে কোনো ডাটা রাখি, সেশন আপনারা প্র্যাকটিস করছেন না ক্লাসে? সেশন দিয়ে আমি লগ ইন প্যানেলও তৈরি করে দেখা দিয়েছিলাম, যদি এটা আপনাদের রিকোয়েস্ট ছিল, বাট ওটা খুব দ্রুত দেওয়া হয়েছিল। আমি ড্যাম শিওর, ঠিক আছে? এটা ব্যাপার না, কিছু বলবেন? আচ্ছা,
বাট সেশন তো জিনিসটা ধরা গেছে ব্রাউজারের একটা মেমোরি, যেখানে আমি কিছু ডাটা রেখে কাজ করতে পারি, রাখতে পারি, নিতে পারি, ডিলিট করতে পারি। এক্সিলেন্ট। খেয়াল করেন, ল্যারাভেল ফ্রেমওয়ার্ক দিয়ে যখন আপনি সেশনে আসেন, এর জন্য আপনি সেশন ইউজ করতে পারেন, তার জন্য সেশন লাইব্রেরি আছে। বাট এভাবে আমরা চাইলে এইসব ছোটখাটো কাজের জন্য সেশন লাইব্রেরি লোড না করেও এভাবে কাজটা করতে পারি। কিভাবে? উইথ ফাংশনটি ইউজ করবেন। এখানে দুইটাই আর্গুমেন্ট দিতে হয় আর কি। প্রথম আর্গুমেন্ট হচ্ছে ইন্ডেক্স, স্টুডেন্ট ইনফো সেভ সাকসেসফুলি। আমি কি করে দিলাম? উইথ করে দিলাম মেসেজটা। এটা হচ্ছে সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে। আপনি আলাদাভাবে সেশন লাইব্রেরি লোড করে সেশনে পুট করতে পারেন, গেট করতে পারেন, এবং সেগুলো আমরাও করব, সেগুলো করতেই হবে পরবর্তীতে বড় বড় কাজের জন্য। বাট এই সমস্ত ছোটখাটো কাজের জন্য আপনি চাইলে উইথ চালা দিতে পারেন আর কি। সো উইথ একটা মেথড। এখানে আপনি যখন এভাবে কোনো কিছু ডিসপ্লে করবেন, সে একবারের জন্য ডাটাটা সেশনে রাখবে, ওয়ানলি ওয়ান টাইমস, পরবর্তী তার পাবেন না। বাট আপনি যদি সেশনে পুট করেন, তাহলে ডিস্ট্রয় না করে রাখ পর্যন্ত সেটা থাকবে। আমার কথা আশা করি অনেকেই শোনেন নাই। গুড। আরেকবার বলি, এটা লেখেন আগে তারপরে বলি। লিখছেন না? আমরা এখন যেভাবে ডাটাটা রাখলাম, আপনি এই মেসেজ, এটা হচ্ছে ইন্ডেক্স আর এটা হচ্ছে তার ভ্যালু, কার? সেশনের। আপনি সেশন থেকে এই মেসেজটাকে গেট করলে এই ডাটাটা পাবেন একবারের জন্য। পেজ রিফ্রেশ করলে এটা অটোমেটিকলি শেষ হয়ে যাবে। বাট আপনি যদি মাল্টিপল টাইমের জন্য, মানে অনেক সময়ের জন্য কোনো কিছু রাখতে চান, তখন কিন্তু এভাবে রাখা যাবে না। তার জন্য সিস্টেম আছে আর একটা, তখন সেশন লাইব্রেরি ধরে সেখানে পুট করতে হয়। একবারের জন্য আসবে। দেখেন এবার এটার কপি করেন, কপি করছেন, কপি করে নিয়ে যাবেন ওই ভিউ ফাইলের মধ্যে। ভিউ ফাইলের মধ্যে আপনি যেখানে দেখাইতে চান সেখানে একটা ডাবল কার্লের মধ্যে সেশন স্কোপ গেট, এরপর ইন্ডেক্সের নাম, and the game is over। একটা হরিজন্টাল লাইন টেনে দিলাম। হবে না? কি বলেন? হবে না? সেশনের এসটা বড় হাতে দিতে হবে। এটা করতে পারছেন? মেসেজটা সেট হয়েছে না? এখান থেকে ফাংশনের মধ্যে মেসেজটা সেট করতে পারছেন? এক্সিলেন্ট। তাহলে এবার ভিউ ফাইলে আসেন। ভিউ ফাইলে এসে এভাবে মেসেজটা ডিসপ্লে করানোর চেষ্টা করেন। ডাবল কার্লির মধ্যে সেশন স্কোপ গেট, এরপরে ইন্ডেক্সের নাম। অবশ্যই আসবে, বাট একবারের জন্য আসবে, বারবার আসবে না। বলেন। সেশন তো স্যার আমরা আগে করতাম, মানে স্টার্ট না না, এখানে অটোমেটিক্যালি স্টার্ট হবে। আপনি যখন এই প্রজেক্ট রান করবেন, এই ফ্রেমওয়ার্কে থাকবেন, তার একটু মজা নেবেন না, ওইটাই আর কি। হ্যাঁ জি বলেন। হ্যাঁ, না দিলে এটা হচ্ছে ওই W3C মাইন্ড করবে, আর কেউ মাইন্ড করবে না। মানে আপনি এটা হচ্ছে কি HTML এর আপনি যে ট্যাগগুলো লিখতেছি, এগুলোর কিন্তু ভুল আছে, এগুলোর কিন্তু ভুল আছে। এগুলো আমরা সাধারণ মানুষ খালি চোখে দেখতে পাই, এগুলো দেখে SEO ইঞ্জিনিয়ার যারা, তারা তো। হ্যাঁ, আপনি যদি HTML ভ্যালিডেশন দেখেন, কোনো একটা সাইটের HTML ভ্যালিডেশন কিভাবে দেখতে হয় সেটা জানা আছে না? এক্সিলেন্ট। হ্যাঁ, সো ওখানে যখন আপনি দিবেন, কোনো একটা পেজের নাম লিখে যখন সেখানে সাবমিট করবেন, দেখবেন সেখানে হাজার হাজার ভুল চলে আসছে। সো কোনো একটা ট্যাগের যদি ক্লোজিং ট্যাগ না থাকে, তাহলে সেখানে ফরওয়ার্ড স্ল্যাশ দিতে হয়। আর যদি ফরওয়ার্ড স্ল্যাশ না দেন, তাহলে সে মাইন্ড করে একটা এরর জেনারেট করে বসে থাকবে, একটা মেসেজ ওয়ার্নিং দেখাবে আর কি। মানে ফাইলে কিছু হবে না, কাজ করবে, কোনো সমস্যা নাই। কিন্তু HTML ভ্যালিডেশনে যখন যাবেন, তখন সে এটা রিকোয়ার করে, দাবি করে যে না, যে সমস্ত ট্যাগের কোনো ক্লোজিং ট্যাগ নেই, তাদের শেষে কি দিতে হবে? যেমন IMG, BR, HR, এগুলোর শেষে আর কি। ঠিক আছে? আর যেগুলো ক্লোজিং আছে সেগুলো তো ক্লোজিং দেয়নি, কোনো সমস্যা নাই। এজন্য HR এর পর একটা। সো আমরা একটু চেক করি, আরেকবার রিচেক করি। বুঝি নাই। এক্সিলেন্ট। হ্যাঁ, উইথের পরে যেটা লিখছি এটা হচ্ছে ইন্ডেক্স, আর এটা হচ্ছে তার ভ্যালু। আপনি যদি এখানে লেখেন P, তাহলে এখানে এসে P লিখতে হবে। হ্যাঁ,
এখানে এসেও পি লিখতে হবে। সো নাও এবার যদি আমি সেভ করে ব্রাউজারে যাই এবং রিলোড দেই, খেয়াল করেন এখানে আমি একটা নতুন একটা নাম দিচ্ছি, দিলাম নোবেল হক, আর এখানে ফোন নাম্বার দিলাম 123456। সাবমিটে ক্লিক করলাম, দেখা যাচ্ছে স্টুডেন্ট ইনভয়েস সাকসেসফুলি। এটা যদি একটু মোটা তাজা করতে চান তাহলে কি করা লাগবে? H1 ওকে, ঠিক আছে। আচ্ছা, এগুলো কোনো ব্যাপার না, ডাটা প্রেজেন্টেশন এর জন্য আমরা আলাদার মধ্যে পারি। মার্কআপ আমাদের রেডি আছে, সিএসএস আছে, জাভাস্ক্রিপ্ট আছে, আমরা যা মন চায় তাই করতে পারবো। বাট ডাটা তৈরি করাটা হচ্ছে ফ্যাক্ট, অ্যাকচুয়ালি দুইটাই ফ্যাক্ট, তৈরি করা এবং দেখানো দুইটাই ফ্যাক্ট। সো হোয়াট এভার ইট ইজ, আমরা কন্ট্রোলারের মধ্যে যেভাবে ডাটাগুলো দিচ্ছিলাম এটা ইলিকুয়েন্ট প্রসেসের একভাবে করা যায়। ইলিকুয়েন্ট প্রসেসে আরো একভাবে আমরা ডাটা দিতে পারি, এবং সেটা হচ্ছে সবচেয়ে সহজ আর কি, কিন্তু ওটা একটু ঝামেলা আছে। এটা কিন্তু এত সহজ, মানে একটু লিখতে হয়েছে বেশি, তাই না? আপনি চাইলে এক লাইনের মধ্যে ঘটনা ঘটে দিতে পারেন না, এটা সবসময় শর্টকাট ভালো না, ঠিক আছে। সো এটা একটা প্রসেস, ইলিকুয়েন্ট আপনি ডাটা দিতে পারেন, ঠিক আছে। আমি খেয়াল করেন এতটুকু কমেন্টস করে দিলাম, না এটার মধ্যেই করবো, নতুন ফাংশন নিয়ে কোনো দরকার নাই, ঠিক আছে, এটার মধ্যেই করে দেখেন। এখন সেভ করলাম, একটা প্রসেসে ডাটা সেভ হচ্ছে, আর একটা প্রসেস দেখেন এখানে ক্রিয়েট হবে, ক্রিয়েটেড না। স্টুডেন্ট স্পোক ক্রিয়েট, CREATE, ক্রিয়েট রিকোয়েস্ট অল। লিখছেন? হ্যাঁ, এবার যেটা করতে হবে, এবার এই মডেল ক্লাসে একটু কাজ করতে হবে। মডেল ক্লাস যেটা করতে হবে, এখানে আমাকে একটা যেটা করতে হবে, এই লাইনটা লেখেন, এখানে একটা অ্যারে তৈরি করতে হবে, এই জিনিসটা একটু লেখেন। প্রোটেক্টেড ফিলেবল স্টুডেন্ট নেম ফোন নাম্বার, মানে যে কয়টা ফিল্ডে ডাটাগুলো ফর্ম থেকে আসবে সেগুলোকে এভাবে প্রোটেক্টেড ফিলেবল করে দিতে হবে। আপনার যত এক্সপিরিয়েন্স হবে তত আপনি মডেলে বেশি বেশি কাজ করতে পারবেন। ঠিক আছে, দেখেন ঘটনা ঘটে যাবে। এবার কারো কি ঘটে? এল্যান্ডে লিখতে হবে। এল্যান্ডে লেখার মানে হচ্ছে এটা হচ্ছে কি, এটা কি বলেন তো? এটা একটা মেথড, তাই না? হ্যাঁ অথবা না বলেন, আমি বলছি এটা একটা মেথড না, এটা কি? অ্যাট্রিবিউট। এক্সিলেন্ট। এখানে আপনি অ্যারে বলতে পারেন, ঠিক আছে, বাট তার চেয়ে তো অ্যারে হচ্ছে কি, মনে করেন গুড, আর অ্যাট্রিবিউট বা প্রপার্টিজ এটা হচ্ছে কি বেস্ট। স্টুডেন্ট স্কোপ ক্রিয়েট রিকোয়েস্ট অল, ক্রিয়েটেড হয়ে যেন না যায় আর কি। সো ঠিক আছে, এখানে একটু খেয়াল করেন। আমরা যদি এই স্টুডেন্ট ক্লাসে মডেল ক্লাসটায় আসি, মডেল ক্লাসে এসে প্রোটেক্টেড ফিলেবল, এটা একটা অ্যারে, যে ফর্ম থেকে ডাটাগুলো আসবে সেই ফর্মের ফিল্ডগুলোকে আপনি এভাবে যদি সিঙ্গেল অ্যারের মধ্যে দিয়ে দিবেন, ঠিক আছে, এটা একটা গুড প্র্যাকটিস। মডেল তৈরি করার পরেই
প্রপার্টির নাম সেমই থাকবে প্রত্যেকটা মডেলের মধ্যে, শুধুমাত্র অ্যারের ইন্ডেক্সের ভ্যালুগুলো কি হবে, চেঞ্জ হবে। কখনো আসবে কি স্টুডেন্ট নেম বা যখন যে ফিল্ডগুলো ওগুলো দিয়ে দিবেন আগে, ঠিক আছে। এবার যদি আমরা সেভ করে ব্রাউজারে যাই এবং রিলোড দেই, দেখি কিছু হয় কিনা। সো আমি এখানে দিলাম যে সাপোজ নাহিদা খান, সরি নাহিদা আক্তার, এখানে দিব কি ফোন নাম্বার 01715141312, সাবমিট দিয়ে দিলাম, দেখা যাচ্ছে স্টুডেন্ট ইনফো সেভ সাকসেসফুল, ডাটাগুলো কিন্তু চলে গেছে, ঠিক আছে। সো বেসিক্যালি এই ফাংশনটা কিভাবে কাজ করে দেখেন। এই ফাংশনটা যেভাবে কাজ করে সেটা হচ্ছে স্টুডেন্ট ক্লাসের অবজেক্ট তৈরি করে ক্রিয়েট মেথডের মাধ্যমে রিকোয়েস্ট অল কি রিপ্রেজেন্ট করে, ফর্মের সবগুলো ডাটা না, ফর্মুলার সবগুলো ডাটা দিয়ে সে কি করতেছে, একটা রো ক্রিয়েট করতেছে। এখন এভাবে আপনি কি সবসময় কাজ করতে পারবেন? অবশ্যই না। কেন না? দেখেন আপনার যদি এখন তো ফর্ম থেকে সব এক ধরনের ডাটা আসতেছে, ফর্ম থেকে আপনার দুই ধরনের ডাটা আসতে পারে, এবং এমনও হতে পারে যে এখানে একটা রিকোয়েস্টের এগেইনস্টে ডাটা যাচ্ছে কয় টেবিলে, একটা রিকোয়েস্টের এগেইনস্টে ডাটা যাচ্ছে একটা টেবিলে। এমনও সিচুয়েশন আসতে পারে একটা রিকোয়েস্টের এগেইনস্টে ডাটা যাবে 3 টেবিলে, তখন এভাবে নাও হইলে হয়তো হবে না আর কি, ঠিক আছে। আবার এরকম হতে পারে যে একটা ফর্ম থেকে দুই ধরনের ডাটা আসতেছে, একটা হচ্ছে র ডাটা, একটা হচ্ছে ফাইল ডাটা। তো ফাইল ডাটাগুলোকে সেভাবে নিতে পারবো? ফাইল ডাটাগুলোর জন্য কি করতে হয়, ফাইলটা আপলোড করতে হয়, কোথায় আপলোড করলাম সেই পাথটা ডাটাবেজে রাখতে হয়। তাহলে এভাবে করলে হবে? সেভাবে করলে কিন্তু সবসময় হবে না। বাট আপনি ধরেন ছোটখাটো জিনিস নিচ্ছেন, কারো নাম, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, মোবাইল নাম্বার, 4টা ডাটা নিচ্ছেন, তখন বেস্ট কোনটা? এটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? আবার যখন র ডাটা, ফাইল ডাটা নিচ্ছেন, তখন আপনি এভাবে করতে পারেন, কারণ এটা কি করছে, এটা আলাদা আলাদা অ্যাট্রিবিউট, ফর্মের মানে রিকোয়েস্ট ক্লাসের অ্যাট্রিবিউট নিয়ে আমি মডেল ক্লাসের অ্যাট্রিবিউটে দিয়ে দিচ্ছি, তাই না? রিকোয়েস্ট ক্লাসের অ্যাট্রিবিউট গুলো নিয়ে আমি কাকে দিচ্ছি, মডেল ক্লাসের অ্যাট্রিবিউটে দিয়ে দিচ্ছি, তাই না? এভাবে করতে পারেন। আবার এভাবে যেহেতু আমি আলাদা আলাদা যেহেতু ধরে ধরে দিচ্ছি, তো সেক্ষেত্রে আমরা কিন্তু এভাবে করতে পারি। আর এক্ষেত্রে একদম সব একবারে দিয়ে দিলাম। সো শুধুমাত্র এক ধরনের ডাটার ক্ষেত্রে, দুই ধরনের ডাটা বলতে বুঝতে পারতেছেন কি বিষয়টা? একটা হচ্ছে র ডাটা, একটা হচ্ছে ফাইল ডাটা। মনে করেন আপনি কোনো একটা ফর্মের মাধ্যমে ডাটা নিচ্ছেন, সেখানে আপনার বিভিন্ন ধরনের জিপ ফাইল আসতে পারে, ডকুমেন্ট যে ব্রাউজ করে যেগুলো দিয়ে দিই আমরা, এক্সটেনশন যুক্ত ডাটাকে বলা হচ্ছে কি, ফাইল ডাটা। আর যে সমস্ত ডাটার এক্সটেনশন নাই সেগুলো হচ্ছে কি, র ডাটা, তাই না? যেমন নাম, ফোন নাম্বার, তাই না? কারো কি এরকম নাম আছে যে দেবাব্রত.jpg বা দেবাব্রত হায়দার.জিপ, এরকম তো নাম কারো শুনি নাই, ভবিষ্যতে হইতেও পারে। আগে ছিল স্যার যে সোলাইমন.doc বা এখনো আছে স্যার, দাদার নামের সাথে বাপের নামের সাথে ছেলের নামের সাথে কানেকশন করা। স্যার এটা কি জানেন স্যার? হ্যাঁ, হতে পারে। ওকে, থ্যাংক ইউ। নেক্সট আরেকটা প্রসেস আছে, দুইটা প্রসেস গেল। দ্য লাস্ট প্রসেস, এটা হচ্ছে কুয়েরি বিল্ডার। যখন আপনি কুয়েরি বিল্ডারতে ডাটা নেবেন, তখন মডেল ক্লাস ইউজ করার দরকার নাই, তখন ইউজ করবেন ডিবি। এটা ভালো লাগে না? ইউজ করতে হবে কি, ডিবি। তার মানে তুমি ভালো না? ছি ছি, এটা কি বললেন আপনি? ঠিক আছে, অবজেক্ট রিলেশনশিপ মডেল, ঠিক আছে, এটা দিয়ে যা করতে পারবেন কুয়েরি বিল্ডারে সেটা করতে পারবেন না। আবার কুয়েরি বিল্ডারতেও কিছু কিছু কাজ করে দেবে, এটা দিয়ে পারবে না। সো দুইটাই ভালো। কিন্তু আমি একজনকে কোশ্চেন করছিলাম কোনটা ভালো, সে আমাকে বলছিল, অ্যান্সার দিচ্ছে কি জানেন, ধরেন আপনার একটা টি শার্ট আছে, আপনার একটা জ্যাকেট আছে, কোন পোশাকটা ভালো? আপনার একটা টি শার্ট আছে, আপনার একটা জ্যাকেট আছে, কোন পোশাকটা ভালো? তখন আমি চিন্তা করে দেখলাম যে কি বলবো, বললাম অবশ্যই টি শার্ট ভালো। বললো এক্সিলেন্ট, তাহলে আপনার মাঘ মাসের 21 তারিখে রাত 3টার সময় টি শার্ট পরে কারণ বাজার সার্ফ পরে সামনে দাঁড়া করে রাখবো। আমি দেখি কোন, এটা কি কোন, তখন জ্যাকেট ছাড় উপায় আছে? তাহলে ওকে, এটাই হচ্ছে, আর কিছু না। যে স্থান কাল পাত্র বুঝে কাজ করে দেবে। আপনি কই যান? আচ্ছা দেখেন, তো ডিবি ক্লাসটা এবার দিছেন। আচ্ছা, এক্সিলেন্ট। এবার ডিবি ক্লাসটা নিয়ে যাওয়ার পরে এখন এখানে খেয়াল করেন,
সো ডিবি ক্লাসটা আমরা কেন করলাম? কোয়েরি বিল্ডারের জন্য। এক্ষেত্রে যেটা করতে হয়, প্রথমে লিখতে হয় ডিবি, এরপরে স্কোপ, এরপরে লিখতে হয় টেবিল, এরপরে লিখতে হয় টেবিলের নাম। টেবিলের নাম কি? কোন টেবিলে ডাটা দিচ্ছি? বানান ঠিক না থাকলে কিন্তু আমার কোনো দোষ নাই। দাঁড়ান এক মিনিট, দুটো লিখতে হবে। আচ্ছা ঠিক আছে। ইনসার্ট ফাংশন, এই কোয়েরি বিল্ডার এটা। একই কাজ আমরা 3 ভাবে করলাম। ডিবি স্কোপ টেবিল ফাংশন, টেবিল ফাংশনের নাম ইনসার্ট, এটা হচ্ছে একটা মেথড। টেবিলের নাম বা মডেলের নাম সিঙ্গুলার বা প্লুরালের কথা বলছেন না, ঠিক আছে। ঠিকই আছে, আপনি ভালোভাবে কথা বলেন, ভাবে কথা বলেন। ঠিক আছে ঠিক আছে না, কিভাবে বলেছো না? কাবো কাবো না, কাবো। এরকম ভাবে কোন একটা ছবিতে বা কোন একটা নাটকে কথা বলতে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ভাইয়া। হ্যাঁ সিদ্দিক না? আচ্ছা আচ্ছা, সিদ্দিক তো একটা ব্যাপক জিনিস। সিদ্দিক উঠলো কোনটা দিয়ে বলেন তো? ছায়া ছায়া দিয়ে মনে হয় না? ছায়া ছায়া দেখেন নাই? হ্যাঁ মাইক দিয়ে, হ্যাঁ মাইক, হ্যাঁ হ্যাঁ। কোথায় জানো? আপনার মতো একটু চেয়ার আপনার, ঠিক আছে। না না না, খুব ভালো বাবা, স্ট্রং পার্সোনালিটি। তার পার্সোনালিটি দেখলে মাথা নষ্ট, ঠিক আছে। মোশাররফ করিমেরও কিন্তু ব্যাপক পার্সোনালিটি সম্পূর্ণ লোকেরা, ঠিক আছে। ঠিক আছে। সো ডাটা কি যায় এভাবে দেখেন। সো এবার আমরা তাহলে যে প্রসেস নিয়ে কাজ করছি সেটা হচ্ছে কোয়েরি বিল্ডার, বাট ইয়ে দিয়ে আর কি। সো ডিবি স্কোপ টেবিলের নাম, এরপরে টেবিলের নাম, এরপরে ইনসার্ট মেথড। এর মধ্যে প্রথমটা হচ্ছে কি? এটা হচ্ছে ইন্ডেক্স, আর এগুলো হচ্ছে কি তার ভ্যালু। এই থার্ড ব্র্যাকেট মানে কি বলেন তো? থার্ড ব্র্যাকেট মানে কি বলছিলাম? অ্যারে। হ্যাঁ, অ্যারের মধ্যে এটা হচ্ছে কি ইন্ডেক্স, আর এটা হচ্ছে কি তার ভ্যালু। আর এই সাইনটার নাম কি? অ্যারে অবজেক্ট। হ্যাঁ, এই বলতেছে অ্যাসাইনমেন্ট, ঠিক আছে। কুন্ডু, আপনি কি ওরা চেনেন? আজকে যাওয়ার সময় ওর কাছ থেকে 20 টাকা আপনি নিয়ে যাবেন। সো দিস ইজ কল্ড অ্যারে অবজেক্ট, অলরাইট। সো নাও আমরা যদি চেক করি ব্রাউজারে গিয়ে আরেকবার, ঘটনা ঘটে না? এক্সিলেন্ট। সো আমরা এখানে আরেকটা দিচ্ছি, আমরা বললাম নিউ স্টুডেন্ট। Yes, sir.
ওয়াও, ভুলটা কই হয়েছে বোঝেন নাই? আমি টেবিলের নাম সব জায়গায় ভুল লিখছি, এখানে ঠিক লিখছি, এটা হচ্ছে আমার ভুল। ঠিক আছে, টেবিলের নাম কি STDU, আর এখানে কি লিখছি STDU। এখন ঠিক আছে, যাই হোক, এটা একটা ব্যাপার না, থাকে না অনেক সময়। ম্যান ইজ মর্টাল, না? মানুষ মাত্রই ভুল হয়। এক্সিলেন্ট, সাবমিটে ক্লিক করি। এবার দেখা যাচ্ছে স্টুডেন্ট বসে সাকসেসফুলি। কি ভুল দেখা? হ্যাঁ, হ্যাঁ, এখানে একটু ঝামেলা আছে আর কি। এখানে টাইম স্ট্যাম্প যাবে না, না এভাবে যাবে না। ঠিক আছে, এটা খালাই থাকবে জীবন। এই জন্য মানে অনেকেই বলে আর কি যে তোমরা যখন ডাটা দিবা তখন ইলিকুয়েন্ট দিয়ে দাও। ঠিক আছে, আর কুয়েরি বিল্ডারটা হচ্ছে আপনার লজিক্যাল বা অনেক বড় বড় কুয়েরি যখন লিখবেন আপনি 4-5টা টেবিল মিলে জয়েন করবেন তখন হচ্ছে কুয়েরি বিল্ডার। আর ডাটা দেওয়ার জন্য ইলিকুয়েন্টটাই অনেকে ইউজ করতে বলে আর কি। যাই হোক, আপনারা এগুলো সম্পর্কে পড়াশোনা করবেন। ঠিক আছে, laracast.com একটা সাইট আছে, সেখান থেকে একটু দেখতে হবে, একবার দেখলে হবে না। ঠিক আছে, আপনাদেরকে একটা কথা বলি। হ্যাঁ, এই কথাটা আমি আমাকে একদিন একটা ট্রেনিং এ ছিলাম আর কি, শফিউল আলম স্যার একটা ট্রেনিং এ ছিলাম। তো এখানে একটা মেসেজ আসছিল এভাবে যে একটা জিনিস আপনি যদি মানে এভাবে স্যারের কাছে শুনছিলাম যে 14 বার যদি আপনি দেখেন সেটা আপনার মাথায় ঢুকে যাবে, ম্যাক্সিমাম আর কি 14 বার। কেউ একবার পারে, কেউ 2 বার পারে, কেউ 3 বার পারে, কেউ 4 বার পারে, কেউ 14 বার। ঠিক আছে, আমি যখন কোনো কিছু পড়ি, একবার পড়ি কিচ্ছু বুঝি না, 2 বার পড়ি কিচ্ছু বুঝি না, 3 বার পড়ি তাও কিছু বুঝি না, 4 বার যখন পড়ি তখন একটু একটু বুঝি, 5 বার 6 বার 7 বার 8 বারের বেলা যেমন হয়ে যায়। আমার কথা কেমন বুঝতে পারছি? আপনি যখন কোনো একটা যদি কাজ করবেন, আমার কাছে কথা হচ্ছে ক্রুডিং হচ্ছে না, বুঝতেছেন না, কয়বার করছেন? 14 বার করার পরে আপনি আমার কাছে বলবেন যে আমি 14 বার করছি, হয় নাই, বুঝি নাই। ঠিক আছে, এটা যদি হয়, সত্যি কথা হয়, তাহলে ঠিক আছে। আপনার কি মনে হয় কথা কি ঠিক আছে? 100% ঠিক আছে কথা। আপনি কোনো একটা কাজ একবার করছেন, 2 বার করছেন, 3 বার করছেন, 4 বার করছেন, তারপরে 2 বার, রাইট? এই জন্য এই যে ছোটবেলা বইতে পড়ছিলাম, এই যে এটা বানাইছে কিরা, এডিসন, বইতে পড়ছিলাম, কতবার যিনি ট্রাই করছিল আই ডোন্ট নো, বাট বইতে তো পড়ছিলাম শুধু টমাস আলভা এডিসন যখন এই বাল্ব আবিষ্কার করে সে অনেকবার এটা পারে না, রিফিউজ হয়, ফাইনালি একটা সময় যে হয়ে যায় জিনিসটা। ঠিক আছে, হ্যাঁ, সো এক্সিলেন্ট। এখন খেয়াল করেন, সো এভাবে আমাদের কাজটা অ্যাকচুয়ালি হচ্ছে। সো 14 বার এই থিওরিটা মাথায় রাখবেন, এটা কিন্তু আমি মাথায় রাখছি এবং এটা মাইনে চলি। 14 বার কোন একটা জিনিস আপনি কাজ করতে বলছেন, হচ্ছে না, 14 বার করেন, হয়ে যাবে। হ্যাঁ, হ্যাঁ, রেজিস্ট্রেশন করতে পারবেন না, রেজিস্ট্রেশন করতে টাকা লাগবে। হাও ভিডিও দেখা যায়, ফ্রি কোর্স আছে, ওগুলো দেখবেন, ফ্রি ভিডিও দেখা যায় আর কি। না না, রেজিস্ট্রেশন করতে পারবেন না, মানে করা যাবে আর কি, ডলার লাগবে, ক্রেডিট কার্ড লাগবে। ওকে, তাহলে আমরা মোটামুটি সেভ করার বিষয়ে একটা ছোটখাটো পিএইচডি অর্জন করলাম, কি বলেন? বাট আপনাকে এটা কিন্তু আজকে রাত্রে বাসায় যে আরো একবার করতে হবে। আপনারা তো সুপার ট্যালেন্ট, ঠিক আছে, আপনাদের আরেকবার দেখলে হয়ে যাবে। আপনারা তো আমার মতো অপদর্শন, আমার তো 4 বার 8 বার দেখতে হয়। আমি প্রথম 3 বার কিছুই বুঝি না, খালি দেখি আর চলে যাই শেষ। 4 বারের বেলা একটু একটু বুঝি, 5 বার একটু, 6 বার একটু, 7 বার আর একটু, 8 বার বেলা ক্লিয়ার হয়ে যায়। ঠিক আছে,
হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি শোনেন, আমি আপনাদের একটা কথা বলি, ঠিক আছে? এটা হচ্ছে যে আমার প্যারেন্টসের লজিক বলতে পারেন, আমার বাবা মার কাছ থেকে আমি শিখছি। সেটা হচ্ছে যে, তো বলা হচ্ছে যে ঠিক আছে, আমি ক্লাসে পড়াশোনা করতেছি, আপনিও ক্লাসে, হায়দারও ক্লাসে, আমি আর হায়দার একসাথে পড়াশোনা করতেছি, সাপোজ ধরেন ক্লাসমেট। তো অ্যাকচুয়ালি হয় কি, আপনাদের হয় কিনা জানি না, আমাদের ক্ষেত্রে এটা হইতো যে ঠিক আছে, আমি ওর সাথে ভালো রেজাল্ট করবো, ওর সাথে আমার পাল্লা, ওর সাথে টাক্কা দিয়ে আমার উপর উঠতে হবে, ওর সাথে পাল্লা দিয়ে ওর চেয়ে আমি বেশি মার্ক, আমি ভালো একটা নোট করলে আমি হায়দারকে দিব না, বা হায়দার একটা ভালো নোট করলে হায়দার আমাকে দিবে না। মানে একটা আমি শেষ করি, আমি আপনারা যতই বলেন না স্যার, এটা সবার মধ্যে আছে, 100% শিওর আছে। আমি শেষ করি, শোনেন, আমি তো জানি আপনার মনের কি আছে, কারণ আমিও তো আপনার জায়গায় একদিন ছিলাম। শেষ করে শোনেন, সো আমার প্যারেন্টস বলে এটা করা যাবে না, তাহলে কি, তোমার কম্পিটিটর হচ্ছে তুমি নিজে, গতকালকার তুমি, আজকের আমি। এটা হচ্ছে আমার প্যারেন্টসের কথা, যে না, তুমি কখনো কারোর সাথে কম্পিটিশন করবে না, যে না ঠিক আছে অমুক ভালো, তাহলে আমি তার চেয়ে ভালো হবো, আমি তার চেয়ে এই সেই, ও আমার চেয়ে বেশি হইতেছে, মানে ফাজলামি, আমি না, এরকম করা যাবে না। তাহলে কি, কম্পিটিশন থাকবে নিজের সাথে, গতকালকার আপনি আর আজকের আপনি, যে গতকালকে আমি কি জানতাম, আজকে আমি কি জানি। লেসনটা বুঝতে পারছেন? গতকালকে আমি কি ছিলাম, আজকে আমি কি জানি। এজন্য আমার মাথায় একটা টেন্ডেন্সি থাকে রাত্রে ঘুমানোর আগে, যে আজকে আমি কি শিখলাম নতুন। প্রত্যেক দিন রাত্রে ঘুমানোর আগে আমি যখন শুয়ে পড়ি, তখন আজকে রাত্রে আমি কি শিখলাম। মাঝে মধ্যে রেজাল্ট পাই, মাঝে মধ্যে পাই না। যখন পাই না, তখন কানে হেডফোন দিয়ে মোবাইল চালু শুরু করে, দেখতে দেখতে সকালবেলা ঘুম থেকে হেডফোন একটা বালিশের নিচে, আর একটা এটার মধ্যে ঢুকে আছে, গেঞ্জির মধ্যে। বহুত হেডফোন এভাবে নষ্ট করছি। বুঝতে পারতেছেন আমার কথা? আমাকে প্রত্যেক দিন একটা না একটা নতুন জিনিস শিখতেই হবে। যতদিন আল্লাহ আমারে এটা সচল রাখছে, এটা আমার করাই লাগবে, কিছু করার নেই। সো এই জন্য বললাম যে কম্পিটিটর হবে কে, আপনার কম্পিটিটর আপনি নিজে, আর কারোর সাথে না। দুনিয়ায় আর কারোর সাথে কিন্তু কম্পেয়ার করবেন না, খবরদার। সবসময় নিজের সাথে নিজের, যে গতকালকার দেবাব্রত আজকের দেবাব্রত, বা গতকালকার বিপ্লব আজকের বিপ্লব, এই দুটোর সাথে কম্পেয়ার হবে। বিপ্লবের সাথে সুলাইমানের কম্পেয়ার হবে না, বা সুলাইমানের সাথে বিপ্লবের কম্পেয়ার হবে না। আমার কথা কি ওকে? এক্সিলেন্ট। হাও অনেক অ্যাডভাইস দিয়ে ফেলাইছি, ঠিক আছে? হ্যাঁ, না এখন লাগবে না, আজকে থেকে 3 বছর পর অবশ্যই লাগবে। সো থ্যাংক ইউ। হ্যাঁ, আজকে এতটুকুনি। ডাটা তুলে দেখাবো। তো নেক্সট ক্লাস থেকে আমরা প্রজেক্টে ঢুকে যাব। আজকে ডাটাবেস নিয়ে মোটামুটি কথা বললাম টুকটাক। ও আর একটা ছোট একটা ব্যাপার আছে, খেয়াল করেন। কোড লিখতে হবে না, কোড লিখতে হবে না, এটা ফটোশপ চালু হয়ে গেছে। দেখেন আমি যে এই যে ইনসার্ট ফাংশন লিখলাম, ক্রিয়েট মেথড লিখলাম, সেভ মেথড লিখলাম, এগুলো কোথায় আছে? এগুলোর জন্য আপনারা যেটা স্টাডি করবেন সেটা প্রজেক্টের লিস্ট জমা দিয়েছেন স্যার। আমি এটা এখনই বলতে চাচ্ছিলাম আর কি। তো আমাদের প্রজেক্ট দেওয়ার মধ্যে আমরা সিঙ্গার করতে পারি, আমি কি করব এরকম পয়সা আমরা যাই না, কারণ একটা কিছু করলে লিস্ট দেওয়া হয়েছে না স্যার, মানে ভুলে গেছি। আমি এখন দিচ্ছি আপনাদের প্রজেক্টের নামটা, এখন সবাই আমি স্যার এখানে রেখে লিখে দিচ্ছি। একটু লিখেন, একটা লিস্ট দিয়ে দেন, আগামী শনিবার জমা দেবেন। আপনি এক্সেল রেডি করে ফেলবেন, ঠিক আছে? ঠিক আছে, আচ্ছা সরি, এটা আসলে ভুলে গেছি। আচ্ছা, আমি তাহলে আজকে এখানে স্টপ করে দিচ্ছি। আপনাদের সাথে প্রজেক্ট নিয়ে একটু কথা বলি। হ্যাঁ, প্রজেক্ট নিয়ে 10 মিনিট কথা বলি, তারপরে যাওয়ার আগে সবাই এখানে প্রজেক্টের নাম। এটা অ্যাকচুয়ালি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে এই ফাংশনগুলো আপনাদের laravel.com এ গেলে এখানে আসলে পাবেন। laravel.com এ যখন আসবেন, এখানে এসে দেখেন, এখানে মনে করেন যে এই যে দেখেন বাম দিকে একটা হচ্ছে কি কোয়েরি বিল্ডার পাইছেন, এটা হচ্ছে কোয়েরি বিল্ডার। এখানে ক্লিক করলে ওই কোয়েরি বিল্ডার ক্লাস দিয়ে যত মেথড আছে সব এখানে আছে। এই দেখেন ডাটাবেস কোয়েরি বিল্ডার। এখানে যদি আপনি নিচে আসেন, দেখেন রিট্রাইভিং ডাটা, জয়েন, ইউনিয়ন, সিলেক্ট, এই যে এটা কি দাঁড়ান ইনসার্ট, এই যে ইনসার্ট। দেখেন আমি ইনসার্টে ক্লিক করি, মানে এখানে সব দেওয়া আছে।
আপনাদের সামনে যে হ্যাঁ ডিবি স্কোপ, এটা কি টেবিলের নাম, ইনসার্ট, এই যে ইন্ডেক্স ভ্যালু, ঠিক আছে, এভাবে এখানে দেওয়া আছে। এটা হচ্ছে কোয়েরি বিল্ডার। আর একটা হচ্ছে ইলেকোয়েন্ট যেটা আছে সেটাও নিচে আছে, দেখেন এগুলো এই দেখেন ইলেকোয়েন্ট ওয়ারেমও আছে, যেখানে অবজেক্ট ও অবজেক্ট রিলেশনশিপ মডেল ওয়ারেম। এখানে আপনি গেটিং স্টার্টে যাবেন, এখানে এগুলো সব পাবেন। ওকে, ঠিক আছে। এই যে এখানেও দেখেন, আপনারা আমাকে বলছেন দেখাইতেছে, আমি দেখাচ্ছি আর আপনারা ব্যাগ বোঝাচ্ছেন, এর মানে কি? না স্যার, আমি দেখতেছি অবশ্যই না। জি স্যার, ইলিকুয়েন্ট, এই যে ইনসার্ট, আপডেট সব এখানে গেলে সবগুলো ফাংশন এখানে ডেফিনিশন দেওয়া আছে। আচ্ছা, শেষ। এখন দেখেন প্রজেক্টের বিষয়ে যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আপনাদের কাছে একটা জিনিস চাওয়া হয়েছে এবং আপনারা কমিটমেন্ট করছেন জিনিসটা দিবেন, সেটাই কিন্তু একটা প্রজেক্ট। দেওয়া যাবে? আপনার না না ওইভাবে হবে না, ইশারায় হবে না। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ একটু খেয়াল করেন, আমি প্রজেক্ট একটু কথা বলবো 5 মিনিট, একটু খেয়াল করেন। অনেক আমার কথা সহ্য করছেন আর 5 মিনিট সহ্য করেন। ঘটনা হচ্ছে যে একটা প্রজেক্ট তো করা লাগবে। এখন কি প্রজেক্ট করবেন? যে কোনো কিছু হতে পারে, স্টুডেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, তারপরে হতে পারে রেস্টুরেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, তারপরে হতে পারে স্কুলের ওয়েবসাইট, কোন একটা কোম্পানির ওয়েবসাইট, নিউজ পোর্টাল হতে পারে, তারপরে কোন একটা ব্লগ সাইট হতে পারে, নিউজ পোর্টাল হতে পারে, ই কমার্স তো ক্লাসেই করবো আমরা, ই কমার্স না করাই ভালো। প্রজেক্ট কেন করবেন? আপনি যখন জব ইন্টারভিউ দিতে যান তখন আপনাকে কি বলে? এক্সপেরিয়েন্স। ওইটার জন্য আপনাকে যখন আপনি কি কখন জব করেন না, আপনাকে বলবে যে আপনার এক্সপিরিয়েন্স আছে। অবশ্যই আছে। কোন কোম্পানিতে জব করছেন? কোন কোম্পানিতে না, এই যে আমি নিজে হাতে এটা করছি, ওইটা আপনার এক্সপিরিয়েন্স। আমার কথা কি বুঝতে পারতেছেন? সো আপনার এক্সপিরিয়েন্স নাই, আপনার এক্সপিরিয়েন্সটাকে শো করবে কি? আপনার প্রজেক্ট। এবার চিন্তা করে দেখেন প্রজেক্ট করবেন কি করবেন না। ঠিক আছে, আর প্রজেক্ট যদি মনে করেন আরেকজন যদি করে নেন, তাহলে নেন, তাহলে কিন্তু হবে না। প্রজেক্ট নিজে করতে হবে, ঠিক আছে? সো আপনার একটা কাজ করেন, মোটামুটি একটু 5 মিনিট রিল্যাক্স থাকেন, আমি ভিডিও রেডি করি, 5 মিনিট একটু গোসিপিং হালকা করে না, পাশাপাশি গোসিপিং করেন, দেখেন কি প্রজেক্ট দেওয়া যেতে পারে আর কি। আমি এখানে কয়েকটা নাম লিখে দিই এবং এগুলা, হ্যাঁ, প্রজেক্টের কিভাবে কি করতে হবে সব বলে দেওয়া হবে এখান থেকে। কিভাবে প্রজেক্ট করতে হয় সেই গাইডলাইন গুলো আমরা আপনাদেরকে দিব, আপনাদের শুধু কাজটাই করতে হবে। ঠিক আছে, কি লিখবো বলেন তো? প্রজেক্টের নাম লাইব্রেরি করতে পারেন। হ্যাঁ, তার হাতে কাজে লাগবে ওটা বলতে পারেন স্যার।
তারপর হোম বই অনলাইন টিকেটিং সিস্টেম, তারপরে কোম্পানি ওয়েবসাইট। ভাই আপনি লিখতেছেন না ছবি তুলে নিব, ছবি তুলে আপনাকে ছবি তোলা লাগবে না, এখানে দেখে দেখে আপনি অনেক খাতায় লিখবেন। জব পোর্টাল, আর বলেন তো একটা নিউজ পোর্টাল, হ্যাঁ নিউজ পোর্টাল, সোশ্যাল মিডিয়া করেন, ফেসবুকের মতো একটা সাইট করেন, সোশ্যাল মিডিয়া, ব্লগ সাইট, গেমিং সাইট, টিকেটিং, ফ্যাশন সাইট, ই-কমার্স, ই-কমার্স। ঠিক আছে, এই জায়গায় এখানে বেশ কিছু প্রজেক্টের নাম দেওয়া আছে। এছাড়াও আরো একটা সাইট করতে পারে, সেটা হচ্ছে পোর্টফোলিও। পোর্টফোলিও ঠিক আছে, পোর্টফোলিও করলে ওইরকম ভাবে করতে হবে, ওইরকম লিমিটেড আছে, ফ্যাশন আছে, গেমস আছে, মেডিকেল হসপিটাল আছে, টিকেটিং সিস্টেম, আছে, ব্লগিং আছে, টিকেটিং টেমপ্লেট থেকে W3 লেয়ার থেকে নিলে হবে না? টেমপ্লেট আপনারা ডাউনলোড করে নেবেন W3 লেআউটস থেকে, অ্যাডমিন ফ্রন্ট এন্ড দুইটাই। আপনারা জাস্ট প্রজেক্টের নামটা সিলেক্ট করেন, কিভাবে সফটওয়্যার ডেভেলপ করতে হয় আমরা দু একটা কোর্সই আমরা জানি, ঠিক আছে, এবং সেগুলো লাইভেও আছে। তো ওই এক্সপিরিয়েন্সটা আপনার সাথে শেয়ার করব। থ্যাংক ইউ। টিম হবে স্যার নাকি একটা করে? একটা ইন্ডিভিজুয়াল, সবগুলোই সহজ। এই যে হায়দার সাহেব ধরেন, প্রজেক্টের নাম না দিয়ে কেউ এখান থেকে বেরোলে তারে গুলি করে খুলুড়ে দিব। বের